আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি যার নাম ইডেন। এটা একটা নরকের গল্প, যেখানে মেয়েদের ভুলিয়ে ভালিয়ে কিডন্যাপ করে বিক্রি করে দেওয়া হতো আর অমানবিক নির্যাতন চালানো হতো। যদি কেউ এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে তাকে সরাসরি মেরে ফেলা হতো। আর এখানে মেয়েদের 5টি গণ্ডির মধ্যে থাকতে হতো, যেমন সকালে উঠেই প্রেগনেন্সি টেস্ট করানো, যদি রেজাল্ট নেগেটিভ আসতো তবে তাকে গোসল করে মেডিকেল চেক আপে যাওয়া, ফিরে এসে ওষুধ খাওয়া আর আগে ঘুমিয়ে পড়া একমাত্র দায়িত্ব ছিল। ভুল করে যদি কোনো মেয়ে প্রেগনেন্ট হয়ে যেত তবে তার জীবন নরক হয়ে যেত। আর এটা শুধু গল্প নয়, বরং বাস্তবেও এমনটা প্রতিনিয়ত ঘটে চলেছে। তাই ভিডিওটা পুরোটা দেখবে, আশা করছি তোমার ভালো লাগবে। তো একটা লাইক দিয়ে দাও, আমি গল্প শুরু করছি। গল্প শুরু হয় অ্যামিলি নামের একটা মেয়েকে দেখিয়ে, যে কিনা খুব সহজ সরল ভাবে জীবন পার করছিল। আর সে খুব শান্ত স্বভাবের ছিল, বাবার সাথেও তার সম্পর্ক যেন বন্ধুর মতো ছিল। একদিন অ্যামিলি বান্ধবীর সাথে একটা নাইট পার্টিতে যায়, আর যেখানে গিয়ে একটা সুদর্শন ছেলের সাথে পরিচয় হয় যার নাম ড্যানিয়েল। ছেলেটার পোশাক দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে একজন ফায়ার ফাইটার। সে অ্যামিলির সাথে হাসি খুশিভাবে কথা বলে, যার ফলে অ্যামিলি কিছুটা ইমপ্রেস হয়। এভাবে কথাবার্তা এগিয়ে যেতে শুরু করে। এরপর তাকে ড্রিঙ্কস অফার করে। এরপর সে বলে, চলো তোমাকে বাড়ি নামিয়ে দিয়ে আসি। অ্যামিলি খুব সহজেই বিশ্বাস করে গাড়িতে উঠে বসে, আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। কিছু দূর গাড়ি চালিয়ে যাওয়ার পর ড্যানিয়েল একটা নিরিবিলি জায়গায় গিয়ে থামায়। এরপর অ্যামিলিকে বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি 2 মিনিটের মধ্যেই আসছি। ড্যানিয়েলের বেরিয়ে যাওয়ার পর অ্যামিলির চোখ পড়ে পেছনের সিটে। লক্ষ্য করলে বুঝতে পারে সেখানে অনেক ধরনের ইউনিফর্ম রয়েছে। বুঝতে বাকি থাকে না যে ড্যানিয়েল বিভিন্ন কর্মজীবীদের পোশাক পরে মানুষকে বোকা বানায়। আর সে এখন মারাত্মকভাবে ফেঁসে গিয়েছে। তাই গাড়ি থেকে বেরিয়ে দ্রুত পালিয়ে যেতে শুরু করে, কিন্তু ড্যানিয়েল তাকে ধরে ফেলে আর একটা ঘুষি দিয়ে সেখানে অজ্ঞান করে ফেলে। যখন তার জ্ঞান ফিরে তখন সে নিজেকে অপারেশন কেবিনে দেখতে পায়। এছাড়াও তার হাত পা বাঁধা অবস্থায় ছিল। ভয় সে কান্না করতে শুরু করে। তখনই সেখানে একজন মহিলা ডাক্তার আসে। সে ডাক্তারকে সাহায্য করতে বলে, কিন্তু ডাক্তার যেন পাথর হৃদয়ে ছিল। সে অ্যামিলির কোনো কথাই শোনে না। এরপর ডাক্তার একটা ঘুমের ইনজেকশন দেয়। এতে আবারও অ্যামিলি জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফিরে দেখে পুরো দুনিয়া যেন অন্যরকম। দাঁতে পড়া ব্যাসেস খুলে ফেলা হচ্ছে, এছাড়াও জোরপূর্বক গোসল করে দেওয়া হচ্ছে। এরপর যখন তৃতীয়বার চোখ খোলে সে নিজেকে একটা রুমে আবিষ্কার করে, যেখানে চারিদিকে সুন্দরী রমণীদের ছবি লাগানো ছিল। আর একটা মেয়েও রুমে ছিল, যে বলে তোমাকে নরকের দুনিয়ায় স্বাগতম। অ্যামিলি খেয়াল করে দেখে মেয়েটার চোখে মুখে কোনো ইমোশন নেই, যেন সে সবকিছু হারিয়ে ফেলেছে বহুদিন আগেই। তখনই সে বাহিরে কারো চিৎকারের শব্দ শুনতে পায়, আর সেখানে থাকা প্রত্যেকটা মেয়ে বাইরে বেরিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ে। কেননা সেখানকার লিডার চলে এসেছিল, যে কিনা প্রত্যেক মেয়েদের কিনে তার হাতের মুঠোয় রেখেছে। তার হাসিতেই যেন ছিল শয়তানের ছাপ। সে সবাইকে 3টা নিয়ম বলে দেয়। 1, এখানে সবাইকে তার হুকুম মানতে হবে, পালানোর কথা ভাবাও যাবে না। 2, দিনে কয়েকবার শাওয়ার নিতে হবে, এটা বাধ্যতামূলক। 3, প্রেগনেন্ট হলে সাথে সাথে ইনফর্ম করতে হবে, এতে করে তাকে অন্য সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। আর বাচ্চা হওয়ার পর তাকে তার সাথে থাকতে দেওয়া হবে না। এই ব্যক্তিটির নাম শেরফ। সে অ্যামিলির কাছে আসে আর হুমকি দিয়ে বলে, তোমার বাবা পুলিশে রিপোর্ট করেছে, এতে করে কিছুই লাভ হবে না, কারণ পুলিশের লোকই আমাদের দলে। তুমি যদি কোনো চালাকি করো তবে তোমাকে এর খেসারত দিতে হবে। অ্যামিলি এতে ভীষণ ভেঙে পড়ে। মেয়েরা যেখানে কাপড় চেঞ্জ করছিল, প্রত্যেক মেয়েকে দেখে অ্যামিলি বুঝতে পারে যে এরা এমন হয়ে জন্ম নেয়নি। প্রতিনিয়ত নিজেদের প্রতি সর্বনাশ হতে দেখতে দেখতে এদের বেঁচে থাকার আশাই হারিয়ে গিয়েছে। যেন সবাই এক একটা মোমের পুতুল, আর সবাই এই নরককে আপন ঠিকানা মনে করতে শুরু করেছে। পরদিন সকালে অ্যামিলি বাকি মেয়েদের মতো প্রেগনেন্সি টেস্ট করার মেশিন নিয়ে নেয়, কিন্তু সে জানতো না এটা কিভাবে ব্যবহার করে। সেখানে সুপারভাইজার মেয়েটাকে জিজ্ঞেস করে, এটা কিভাবে কি করব। মেয়েটা বলে, তুমি কি গাধা? অ্যামিলির মনে হয় এই জন্য হয়তো তাকে সাজা পেতে হবে, কিন্তু না। পেছনে দাঁড়িয়ে থাকা তার রুমমেট লুসি তাকে সাহায্য করে আর বুঝিয়ে দেয় যন্ত্রটা কিভাবে ব্যবহার করতে হবে, আর বলে, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর থেকে দুজন দুজনের আস্তে আস্তে বেস্ট ফ্রেন্ড হতে শুরু করে। প্রথম 3 দিন অ্যামিলিকে কোনো ক্লায়েন্টের কাছেই পাঠানো হয় না। সেভাবে হয়তো তার সাথে এমন খারাপ কিছুই হবে না, কিন্তু তার এই ধারণা সম্পূর্ণ ভুল ছিল। এই জায়গাটাই এমন যে এখানে কাউকে নরখাদকের হাত থেকে মুক্তি দেওয়া হয় না। 3 দিন পর মেয়েরা আবারও সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে পড়ে, যেখানে দাও নামের এই লোকের হাতে চামড়ার জ্যাকেট ছিল। সেখানে দাঁড়িয়ে থাকা কিছু মেয়েদের জ্যাকেট দিচ্ছিল। লাইনে শেষে দাঁড়িয়ে ছিল লুচি আর অ্যামিলি। তাও এসে দুজনকে জ্যাকেট দেয়, এতে করে বোঝা যায় কেউ তাদের পছন্দ করে ফেলেছে। এখন তাদের তৈরি হয়ে নিতে হবে। দাও অ্যামিলিকে বলে, জলদি, সময় নেই, তুমি আমার সাথে চলো। এই ভয়টাই অ্যামিলির মধ্যে কয়েকদিন ধরেই ছিল। আর যে মেয়েদের জ্যাকেট দেওয়া হয়নি তারা সবাই এক এক করে আবার রুমে চলে যায়। এরপর গাড়ি করে নিয়ে যাওয়া হয় সেসব মেয়েদের যারা জ্যাকেট পেয়েছিল। এরপর গাড়ি গিয়ে থামে একটা হোটেলে। অ্যামিলি বুঝে যায় আজকে তাকে ক্লায়েন্টের কাছে পাঠানো হবে, কিন্তু যখনই সে দরজা খোলে তখন সে আটকে ওঠে। রুমের প্রত্যেকটা জায়গায় ক্যামেরা লাগানো ছিল। মাঝখানে জেলের কয়েদিদের হাত করা ঝুলানো ছিল। লুচি গিয়ে চুপচাপ হাত করা পরে নেয়, যেন সে আগে থেকে এখানে এসেছে। অ্যামিলি ভয়ে ভয়ে লুচিকে অনুসরণ করে নেয়। তখনই ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে আসে, হাতে ছিল চামড়ার চাবুক। অ্যামিলি কিছু বুঝে ওঠার আগেই চাবুকের আঘাত তার পিঠে পড়ে যায়, যেন পুরো দুনিয়া তার কাছে লন্ডভন্ড হয়ে যেতে শুরু করে। চোখ দিয়ে পানি বেরিয়ে আসে।
কিন্তু সে চিৎকার কিংবা বাধা দেওয়ার সাহস পায় না, কেননা দাও পাশেই বসেছিল। যদি সে রিয়াক্ট করত তবে তার সাথে আরো খারাপ কিছু হবে বলে সে আশা করে। ক্যামেরা দিয়ে তার প্রতি হওয়া অত্যাচার রেকর্ড হতে শুরু করে, আর এই অত্যাচারের ভিডিও ভালো দামে ক্লায়েন্টের কাছে বিক্রি করে দাও টাকা ইনকাম করত। কি পরিমাণে সাইকো একবার ভেবে দেখো। এই নির্যাতনের পর আবারও সবাইকে নরকে নিয়ে আসা হয়। এবার অ্যামেলি যেন তার সবটুকু আশা হারিয়ে ফেলেছে। লুচি বুঝায়, দেখো এখানে যখন এসেই পড়েছ এসব সহ্য করে নিতে হবে। অ্যামেলি মনে মনে ভাবে, যাই হয়ে যাক না কেন আমি এই নরক থেকে পালিয়ে যাবই। কিছুদিন পর দাও অ্যামেলিকে ক্লায়েন্টকে খুশি করার জন্য সিলেক্ট করে। দাও তাকে নিয়ে বেরিয়ে পড়ে। হোটেলে পৌঁছে দাও বারবার হুমকি দিতে শুরু করে, ভুলেও চালাকি করার চেষ্টা করবে না, এতে ফল কিন্তু ভালো হবে না। অ্যামেলি চুপচাপ দাওয়ের কথা মেনে নেয়, কিন্তু ভেতরে ভেতরে সে পরিকল্পনা করে রেখেছিল যে এটাই সুযোগ পালিয়ে যাওয়ার। এরপর দাও অ্যামেলিকে রুমে নিয়ে যায়। একটা বুড়ো ক্লায়েন্ট রুমে ছিল। অ্যামেলি এমন ভাব করে যেন সে একজন পেশাদার। যখনই সে তার কাছে আসতে শুরু করে তখনই একটা ছুরি দিয়ে তাকে আক্রমণ করে ফেলে। এরপর দৌড়ে পালিয়ে যেতে শুরু করে। দাও চিৎকারের শব্দ শুনতে পায় এবং বুঝতে বাকি থাকে না যে অ্যামেলি পালিয়ে গিয়েছে। অ্যামেলি সাহায্যের জন্য চিৎকার করতে করতে দৌড়াচ্ছিল। দাও তার পিছু পিছু এগিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে দাও তাকে ধরে ফেলে, আর সেখানে দুজন মহিলাও ছিল। অ্যামেলি তাদের কাছে সাহায্য চায়, কিন্তু দাও বলে এ একজন খুনের আসামি, জেল থেকে পালিয়ে এসেছে। এতে করে মহিলাগুলো আর সন্দেহ করে না। হাতে হাত করা পরিয়ে আবারও নরকে নিয়ে আসে। এরপর হাত বেঁধে দেওয়া হয় যেন এবার তার সাথে খারাপ কিছু হবে। সেরও বরফের টুকরো নিয়ে আসে। একটা ড্রামের ভেতর তাকে রাখা হয় আর বরফের টুকরো বুক অব্দি দিয়ে দেওয়া হয়। এতে করে অ্যামেলি ঠান্ডায় কাঁপতে শুরু করে। এবার যেন সে নিচ থেকে চিৎকার করে না, কারণ সে জানতো তার চিৎকার দেয়াল ভেদ করে বাহিরে যাবে না। পেটে ক্ষুধা আর শরীরে টর্চার যেন দুমড়ে মুচড়ে তাকে দিচ্ছিল। সে একবারের জন্য হলেও ভেবে নেয়, ইস আমি যদি মারা যেতাম তবে এই নরক থেকে মুক্তি পেয়ে যেতাম। কিন্তু তাকে তো এত তাড়াতাড়ি মরতে দেওয়া হবে না, কেননা তাকে দিয়ে তো এখনো টাকা ইনকাম করানো হয়নি। তাকে কিনতেও তো টাকা লেগেছিল। এভাবেই দেখতে দেখতে 1 বছর কেটে যায়। অ্যামেলি এখন নিজেকে অনেকটা মানিয়ে নিয়েছে। সেও এখন ক্লায়েন্টদের কিভাবে হ্যান্ডেল করতে হয় শিখে গিয়েছে। একদিন লুচি অ্যামেলিকে বলে, দেখো প্রত্যেক মেয়েকে এসব ক্লায়েন্ট ধরে শরীর বেচাকেনা লাগে না। যদি তুমি দাওয়ের বিশ্বস্ত হতে পারো তবে তুমিও এই নরকেও ভালো থাকতে পারবে। দেখছো না ওই মেয়েটা যার নাম জিনা, সে আমাদের গাইড করে, কিন্তু সে শরীর বেচাকেনা করে না, শুধুমাত্র এখানে থাকা প্রত্যেক মেয়েদের উপর নজরদারি করে। তার পোশাক খাবার দাবার সবকিছু দেখছো না কি ভিআইপিদের মতো। অ্যামেলি জিনাকে দেখে বুঝে যায় তাকে কি করতে হবে। যদি সে দাওয়ের প্রিয় হয়ে উঠতে পারে তবে সে এখানে স্বাধীনতা পেয়ে যাবে। পরদিন সবাই আবারও লাইনে দাঁড়িয়ে পড়ে প্রেগনেন্সি টেস্ট করার জন্য, কিন্তু এখানেই ঘটে আসল ঘটনা। লুচি প্রেগনেন্ট। এই খবর সেরব জানতে পেরে গার্ডকে হুকুম দেয় লুচিকে নিয়ে যাও। এরপর কিছু লোক এসে জোরপূর্বক তাকে নিয়ে যায়। অ্যামেলি বুঝে দেয় এখানে ইমোশনের কোনো দাম বা ভ্যালু নেই। এখানে সবাইকে শুধুমাত্র টিস্যু পেপারের মতো ব্যবহার করা হচ্ছে। অ্যামেলি সবসময় ভাবছিল আর যাই হোক না কেন লুচির মতো ভুল করা যাবে না, মানে হলো প্রেগনেন্ট হওয়া যাবে না। এর জন্য দাওয়ের বিশ্বাস অর্জন করতে হবে যেন সে জিনার জায়গায় নিতে পারে। এরপর থেকে যখন তাকে এবং বাকিদের নতুন নতুন ক্লায়েন্টের কাছে নিয়ে যাওয়া হতো তখন সে রোবটের মতো ক্লায়েন্টের চাহিদা পূরণ করত। দাওয়াইতে অ্যামেলির উপর ভীষণ খুশি ছিল। ক্লায়েন্টদের খুশি করার জন্য মিথ্যা গল্প বলতো, হাসি মুখে সেবা করত। একদিন একটা ক্লায়েন্ট তাকে জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এসেছো? অ্যামেলি বলে, চায়না থেকে এসেছি। এভাবে আরো 6 মাস কেটে যায়। অ্যামেলি এখন সবকিছুই জেনে গিয়েছে। সবকিছুর মধ্যে তার টার্গেট একটাই ছিল, দাওকে বিশ্বাস করে জিনার জায়গা যেভাবে হোক না কেন নিয়ে এই নরক থেকে পালিয়ে যেতে হবে। এরপর একদিন দাও অ্যামেলি আরো 2টা মেয়েকে নিয়ে ক্লায়েন্টের কাছে যায়। যখন পেমেন্টের সময় আসে ক্লায়েন্ট ঝামেলা বাঁধিয়ে দেয় আর বলে টাকা কম ছিল। তখন অ্যামেলি এগিয়ে আসা ক্লায়েন্টকে বলে, স্যার দেখুন আপনি আমাদের অ্যামাউন্ট কম দিচ্ছেন, আমাদের এই টাকা দিয়ে এখানে আনা হয়নি। কিন্তু তবু তারা বলে এই টাকাই ছিল। তাই রাগে দাও বন্দুক বের করে তাদের মারতে শুরু করে। আর এই প্রথমবারের মতো দাও অ্যামেলিকে বিশ্বাস করে ফেলে। কিন্তু এই ঝামেলা চক্করে বাকি যে 2টা মেয়ে ছিল তারা সেখান থেকে পালিয়ে যায়। দাওয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। দাও সারা রাত অ্যামেলিকে নিয়ে 2টা মেয়েকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। দাওয়ের ভয় ছিল সেরফ এই ঘটনা জানলে তাকে বের করে দিতে পারে। তাই যে কোনো মূল্যেই হোক না কেন 2টা মেয়েকে খুঁজে বের করতেই হবে। দাও যেন পাগলের মতো করছিল। গাড়ি দাঁড় করে সে আফসোস করছিল। তখনই অ্যামেলি সেই 2টা মেয়েকে একটা দোকানে দেখতে পায় আর ভাবে যদি সে মেয়ে দুটোকে ধরিয়ে দেয় তবে সে দাওয়ের কাছের লোক হয়ে যেতে পারবে। আবারও ভাবে সেও তো এই নরক থেকে পালিয়ে যেতে চাচ্ছে, তবে কেন এই 2টা মেয়েকে ধরিয়ে দেবে। কিন্তু সে ভাবে এখানে নিজেরটা আগে দেখতে হবে। আর যদি সে বিশ্বাস অর্জন করে পালিয়ে যেতে পারে তবে তো সে এই মেয়েদেরকেও নরক থেকে মুক্তি দিয়ে দিতে পারবে। তাই অ্যামেলির আর কিছুই করার থাকে না। দাওকে দেখিয়ে দেয় এই মেয়ে 2টা এই দোকানে আছে। এরপর দাও মেয়ে দুটোকে ধরে গাড়িতে নিয়ে আসে। অ্যামেলি ভাবছিল এখন থেকে তাকে নির্দয় না হয়ে উপায় নেই।
এই ঘটনার পর দাও এমিলিকে পুরোপুরি বিশ্বাস করে ফেলে। সব মেয়েদের মধ্যে তাকে এখন দাবার প্রধান গুটি মনে করছিল, যে সে সবসময় তাদের পাশেই থাকবে। এরপর তাকে একদিন জিনার রুমে নিয়ে যাওয়া হয়। দাও জিনাকে বলে, তোমার জায়গায় আজ থেকে এমিলি কাজ করবে। সে এখন ক্লায়েন্টের সাথে ছুরি বেচাকেনা করবে না, বাকি মেয়েদের ক্লায়েন্টের ডেট ফিক্সড করবে, মেয়েদের নজরদারি করবে, ক্লায়েন্টের কি কি চাহিদা নোট করবে, প্রেগনেন্সি রিপোর্ট দেখবে, এসব আর কি। এটা শুনে জিনা অনেক রেগে যায়, তবুও কিছু করার থাকে না দাওয়ের কথার উপর। এরপর দাও কিছুদিন পর আরেকটা ডিসিশন নেয় যে সে এমিলিকে এই নরকে রাখবে না, তার সাথে বাড়িতে নিয়ে যাবে আর সেখানেই রাখবে। এমিলি এতে আরো সতর্ক হয়ে যায়। রুমে এসে সমস্ত কিছু ডোলে ডোলে পরিষ্কার করতে শুরু করে, কাপড় ক্লিন করে সাজিয়ে রাখে, রান্নাঘরের সবকিছু যেন সে গুছিয়ে রাখতে শুরু করে একটা মেইডের মতো। দাও এতে করে আরো ভীষণ খুশি হয়ে যায়। আর এভাবে 6 মাস আরো কেটে যায়, কিন্তু এসব কিছুর মাঝেও সে নিজের টার্গেট ভুলে যায়নি। আর চালাকি করে দাওয়ের মাথায় বিষ ঢালতে শুরু করে যে তুমি এত কষ্ট করে মেয়েদের ম্যানেজ করো, কিন্তু শেরফ শেয়ার থেকে তোমাকে বেশি টাকা দেয় না, বরং সে নিজেই বেশি টাকা নিয়ে যায়। এতে করে তুমি জীবনে অনেক টাকা হারিয়ে ফেলছো, যেটা তুমি তোমার যোগ্যতা দিয়ে অর্জন করেছো সেই টাকা ফাও শেরফ নিচ্ছে। আর বলে, আমার মনে হয় শেরফ যে কোনো দিন তোমাকে বের করে দিবে। এসব শুনে শেরফের প্রতি দাওয়ের রাগ বাড়তে শুরু করে। একদিন এমিলি দাওকে পুরোপুরি বোঝাতে সক্ষম হয়ে যায় যে শেরফ তার সাথে অন্যায় করছে। পরদিন সকালে এমিলিকে নিয়ে দাও একটা নিরিবিলি জায়গায় আসে, যেখানে তারা মেয়েদের লাশ দাফন করার জন্য এসেছিল। এগুলো সেই মেয়েদের লাশ যেসব মেয়েদের নরকে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েছিল, যার ফলে তার ইনজেকশন দিয়ে তাদেরকে মেরে ফেলেছে। শেরফ এমিলিকে বলে, ছোটবেলায় দাও আমার কাছে এসেছিল, আমি তাকে ম্যানেজার বানিয়েছি, কিন্তু কাজের কাজ সে কিছুই পারে না। এসব সাইড থেকে দাও শুনতে পায় আর রেগে গিয়ে পাশ থেকে একটা লাঠি তুলে নিয়ে জোরে তার মাথায় মেরে সেখানেই মেরে ফেলে। এসব দেখে এমিলি কিছুটা ভয় পায়। দাও বলে, শেরফকে মারার জন্য ওপর মহল থেকে আদেশ দেওয়া হয়েছে, তাই তাকে মেরে ফেলেছি, তুমি এসব দেখে ভয় পেও না। নরকে ফিরে আসলে এমিলি দেখে বডিগার্ড সব মেয়েদের ছবি ডার্ক ওয়েবসাইটে চেক করছিল, যেন সে বুঝতে পারে যে মেয়েদের কতগুলো অর্ডার এসেছে আর মেয়েদের সাথে কতগুলো ক্লায়েন্ট মিট করতে চেয়েছে। এরপর দাও এসে এমিলিকে একটা গুপ্ত জায়গায় নিয়ে যায়, যেখানে যাওয়ার পর একজনের হাতে ট্যাটু দেখে বুঝতে পারে এটা সেই ব্যক্তি যে তাকে কিডন্যাপ করে এই নরকে নিয়ে এসেছিল। এমিলি ওয়াশরুমের বাহানা বানিয়ে রুমের বাহিরে আসলে দেখে সেখানে একটা রুম আছে যেখানে ছোট ছোট বেড করা আছে, মানে হলো বাচ্চাদেরকেও এই নরক থেকে মুক্তি দেওয়া হয় না। পাশের রুম খুললে দেখে সেখানে লুচি, যে কিনা 8-9 মাসের প্রেগনেন্ট। লুচি এমিলিকে দেখে ভীষণ খুশি হয়। এমিলি লুচিকে কথা দেয় যেভাবে হোক না কেন তাকে এই নরক থেকে মুক্তি দিয়ে নিয়ে যাবে। বাহিরে আসলে দাও এমিলির দিকেই তাকিয়েছিল, যেন সে এমিলির চোখ দেখে বুঝে গিয়েছে সত্যটা। তাই গাড়ি থামিয়ে এমিলিকে টেনে বের করে নিয়ে আসে আর পেছনে বসে থাকা একটা মেয়েকে বসিয়ে দেয়। বলে, তুমি যদি আমার দলের হয়ে থাকো তবে আমি হুকুম দিচ্ছি মেয়েটাকে মেরে ফেলো। এমিলি হাত কাঁপতে কাঁপতে মেয়েটার মাথায় বন্দুক ধরে। শেষ মুহূর্তে যখন গুলি করবে দাও থামিয়ে দেয়, বলে, আমি জানতাম তুমি আমার খেলাপে কাজ করতে পারবে না, আমার তোমার প্রতি পুরো আস্থা আছে। এরপর পথে দাওয়ের কাছে একটা কল আসে, জানতে পারে বডিগার্ড পুলিশকে সব বলে দিয়েছে। তাই দাও আর এমিলি আস্তানায় ফিরে গিয়ে সবকিছু জ্বালিয়ে পুড়ে দিতে শুরু করে, যেন কোনো প্রমাণ না থাকে। এরপর বডিগার্ডকে এমিলির মতো হাত বেঁধে বরফের টুকরোর মধ্যে রেখে দেওয়া হয় আর হাতুড়ি দিয়ে আঘাত করে মুখ থেতলে দেওয়া হয়। এরপর সব প্রমাণ মুছে ফেলার পর প্রত্যেকটা মেয়েকে একটা নতুন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। পরদিন দাও এসে এমিলিকে বলে আমাদের দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে হবে, তাই নকল কিছু ভিসা পাসপোর্ট দেয়। এরপর সে ফ্রেশ হবার জন্য চলে যায়। এমিলি দেখে সিগারেট সে বাহিরে রেখে গিয়েছে, তাই সেখান থেকে একটা বিষাক্ত স্প্রে বোতল নিয়ে স্প্রে করে দেয়। এরপর দাও এসে সিগারেট খাওয়া শুরু করলে বিষ একদম তাকে ঘিরে ফেলে। এতে করে দাও ছটফট করতে করতে সেখানেই মারা যায়। দাওয়ের মৃত্যুর পর এমিলি সেখান থেকে কিছু ইনজেকশন নিয়ে সেই জায়গায় আসে যেখানে লুচি ছিল। গার্ডকে কিছু টাকা দিয়ে ভেতরে ঢুকে পড়ে আর সুযোগ বুঝে গার্ডের গলায় ইনজেকশন দিয়ে দেয়, ফলে গার্ড সেখানেই মারা যায়। লুচিকে বলে চলো এখান থেকে পালিয়ে যাই, কিন্তু লুচি বলে আমি আমার বাচ্চাকে না নিয়ে যাব না। এমিলি বলে তুমি তোমার বাচ্চাকে কখনোই পাবে না, কারণ তাকে মেরে ফেলা হয়েছে। এই কথা শুনে লুচি পালাতে রাজি হয়। যেতে যেতে এমিলি তার মাকে কল দেয়। অনেক বছর পর মায়ের গলা শুনে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করে। আর গল্প এখানেই শেষ হয়। এই গল্প থেকে একটা শিক্ষণীয় বিষয়, অতি সহজে কাউকে বিশ্বাস করা ঠিক না। এতে এর মাসুল হতে পারে আমাদের সারা জীবন দিতে হবে। তো কেমন লাগলো আজকের এই গল্প? ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর দেখা হচ্ছে আরেকটা গল্পে। আল্লাহ হাফেজ।